আসসালামু আলাইকুম। আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের দারুণ রেসিপি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। এখন এই মাছগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি ডুমুর পাতা দিয়ে, গায়ে যে কালো আবরণটা থাকে সেটা উঠানোর জন্য। পরিষ্কার করার পরে আমি একটা লেবু কেটে নিয়েছি আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিব। নিয়ে 2 মিনিট পর্যন্ত রেখে দিলে হবে। তো এর থেকে বেশিও রাখলে ভালো হয়। আমরা কিন্তু অনেকেই মাছ খেতে ভালোবাসি না গন্ধর জন্য। তো এইভাবে করে যদি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দেন, কোনো গন্ধই বের হবে না। একদম আপনি বুঝতেই পারবেন না যে এটা কী খাচ্ছেন। এতটা ভালো হবে, কোনো গন্ধই বের হবে না। তো দেখুন, এই যে প্রত্যেকটা মাছের গায়ে যাতে লেগে যায় সেইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গেল, এইভাবে রেখে দেবো 2 মিনিট পর্যন্ত। এদিকে আমার মেয়েটা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছে। আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটাই নিয়েছি। তার ভিতরে কিন্তু 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে একদমই তেতো হয় না। তো সেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এই যে আমার মেয়েটা দিয়ে দিয়েছে। এদিকে আমি মাছটাকে ধুয়ে গরম পানিতে, একদম হালকা উষুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা একটি প্লেটের ভিতর নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে লবণটাও দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু এই মাছটা প্রচণ্ড তেলে দিলে ফোটে, তার জন্য সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবেন। একদমই তেলে দিলে ফুটবে না। তো দেখুন, প্রতিটা মাছের গায়ে যাতে লেগে যায় সেইভাবে করেই দিতে হবে। তো এই মাখানোর পর কিন্তু আমি এখন 10 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে। ভিতরে লবণ কাঁচা তেলের যে ফ্লেভারটা সব একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমার মাখানোটা হয়ে গেল। তো 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। তো গায়ে চারিপাশেই কিন্তু আমি হলুদটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার জন্য এমন হয়েছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু এভাবে রেখে দেব। তো দেখুন, এই যে এইভাবে 10 মিনিট রেখে রেস্টে দিয়ে দিব। ওদিকে সব মশলাই আমার মেয়েটা করেছে, যেহেতু আমি অসুস্থ। কিন্তু শুকনো মরিচটা বাটতে একদমই ভুলে গেছে। কিন্তু শুকনো মরিচের ফ্লেভার পাওয়ার জন্য একদম বাটা মশলার ফ্লেভারটা আসবে। এভাবে শুকনো মরিচের গুঁড়াটা নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আগের থেকে, তাহলে রান্নাটা কিন্তু বেস্ট হয়। একদমই বোঝা যাবে না যে শুকনো মরিচটা বাটা কি গুঁড়ো মশলা দেওয়া। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু হলুদ ছিটিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার কারণ মাছটা থেকে যে তেলটা ছিটবে সেই তেলটা ছিটে আসবে না, তার জন্য। তো আমার বেশ গরম হয়ে গেছে, তেলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছিল। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। তো আমি সব কয়টি মাছই দিয়ে দিব, যেহেতু হালকা মিডিয়াম আছে মাছটাকে ভাজি করতে হয়, অতিরিক্ত ভাজার প্রয়োজন নাই। তার জন্য আমি সব কয়টি মাছই দিয়ে দিব। আমি আর আলাদা করে ভাজবো না, দুইবারে আর ভাজতে গেলাম না। তো এই কড়াইটা এতটাই পাতলা, খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা ভাজি হয়ে যাচ্ছে। রান্নাটা অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে করতে হয় শুক্রবারে। তো এই কড়াইটাই আমি নিয়ে নিলাম, অনেক তাড়াতাড়ি কিন্তু ভাজি হয়ে যায়, রান্নাটাও খুব সহজে হয়ে যায়। তো মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু উল্টিয়ে নিব। যেহেতু এই মাছটা ইলিশ মাছের মতোই নরম, অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যাবে। তো এরকম কালার হলেই কিন্তু উল্টিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি কালারের প্রয়োজন নাই। তো সাপোর্ট দিয়েই মাছটাকে উল্টিয়ে নেবেন, না হলে কিন্তু ও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমার মাছটা আবারও আমি এইভাবে মিডিয়াম আঁচে রেখে দেব। তো এইভাবে রাখতে রাখতে কিন্তু আমার হয়ে গেছে। কিছুটা মাছ আমি যেটা যেটা হয়ে গেছে সেটা উঠিয়ে নিব। সব কটি মাছই কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এইভাবে করে আমি উঠিয়ে নিব। তো অতিরিক্ত ভাজবেন না, তাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে না। তো হাত পিছলে গেল, সাপোর্ট দিয়ে উঠাচ্ছি তবুও। তো দেখুন, এই যে এইভাবে করে আমি এইটা করে নিয়েছি। এখন ওই কড়াই আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর সবসময়ের জন্য এই মাছটাতে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। তো তেলের ভিতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে এটা ফোড়নে
আমি কিছু পেঁয়াজও দিয়ে দিব, আর বাটা পেঁয়াজটাও ইউজ করব। তো বেরেস্তা আকারে পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমার ভালো লাগে তো আমি দিলাম। আর এই যে বাটা পেঁয়াজ, এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে এটা আদা বাটা। তো অনেকেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে আমি এই মাছটা রান্না করতেছি, সর্ষে পোস্তর ভিতরে আদা বাটাটা দেন না, রসুন বাটা আদা বাটা কিন্তু দিয়ে দেখবেন, অনেক মজা হয়। এটা কিন্তু আমাদের এখানে বেশ প্রচলিত একটি রান্না। তো অনেকেই ভাবতে পারেন যে সর্ষে পোস্তর সাথে কি আদা যায়, তো একবার দিয়ে দেখবেন কতটাই না লোভনীয় হয় খেতে। প্রতিটা মশলায় কিন্তু আলাদা আলাদা একটা ফ্লেভার আসে। তো তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদটা, আর এখন আমি একটু ধনিয়া বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নিব। এটা আলাদা আলাদা কষালে কিন্তু বেশ ভালো হয়, তো আমার একসঙ্গেই কষিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আলাদা কষাতে। তো এভাবে রান্না করলেও রান্নাটা খারাপ হবে না। এখন আমার এই যে দেখুন কষানোটা হয়ে গেছে, যে শুকনো মরিচের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন কালারটা কত সুন্দর হয়। এটা কিন্তু গুঁড়া মরিচ দিয়ে দিলে এমন একটা কালার আসতো না। তো চেষ্টা করবেন একটু ভিজিয়ে রাখার শুকনো মরিচের গুঁড়াটা, তাহলে খেতে কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা গুঁড়া মশলা দিয়ে রান্না করা। আমার মেয়ে একদমই ভুলে গিয়েছিল শুকনো মরিচটা বেটে দিতে, তো ছোটো মানুষ ওকে আর বললাম না, এভাবে করেই রান্নাটা করে ফেললাম। কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এভাবে শুকনো মরিচটাকে যদি ভিজিয়ে রাখেন, গুঁড়া যে শুকনো মরিচ সেটাকে। কয়েকটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এই ঘ্রাণটা ভালো আসার জন্য। তো পরেও দিতে পারেন, আমি কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটাকে যত ভুনা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু আমি সর্ষে পোস্ত দুটোই দিব। তার আগেই আমি মশলাটাকে অনেক সুন্দর করে ভুনে নিব। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্নাটা করা যায় না, তাহলে অনেক তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এই পানিটা থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণ একটু জাল দিয়ে নিব। কালারটা দেখুন মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো একদমই তেল ছেড়ে দিয়েছে। তো ভাজা মাছগুলো দেখুন খুবই ভালো ভাজা হয়েছিল। আর যে সর্ষে পোস্ত 2টা কাঁচামরিচ দিয়ে আমি বেটে রেখে দিয়েছি আমার মেয়েকে দিয়ে, সেটা এখন দিয়ে দেব। মশলাটা থেকে একদমই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পোস্ত বাটাটা দিলে কিন্তু একটা আলাদা ধরনের একটা ফ্লেভার আসে। দিয়ে দেখবেন একবার হলো রান্নাটা এভাবে করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়। তো দেখুন আবারও একটু মশলাটাকে আমি সুন্দর করেই কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুটা কষানো হয়ে গেছে, আমি আবারও একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আমার ঝোলটা খুবই কম মনে হচ্ছে। তো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দেবেন, কিন্তু এটাতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না। কষা কষা করে রান্নাটা করলে বেশ দারুণ লাগে খেতে। তো দেখুন তরকারির ঝোলটা কিন্তু কিছুটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো সবই দিয়ে দিব। সুন্দর করে ভেঙে যাওয়ার জন্য আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যেহেতু খুবই সফট মাছটা। সবগুলো মাছই দিয়ে দিলাম, দিয়ে হালকা সাইড থেকে তলটা নাড়িয়ে দিব, নাহলে ধরে যেতে পারে তার জন্য। তো মাছগুলো সব তল থেকে একটু নাড়ি ছিড়িয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে রাখতে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে তলে কিন্তু লেগে যাবে। তো লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তো এভাবে করেই আমি এখন একটু হালকা জালটা বাড়িয়ে দিব। তো দেখুন টকবক করে ফুটতেছে। আর মাছটা লেবু দিয়ে ধুয়ে নেওয়ার জন্য অনেক টেস্ট হয়, কোনো গন্ধ থাকে না। তো দেখুন এই যে তেলটা ছেড়ে আসতেছে মিডিয়াম আছে, এভাবে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে, একদমই তলে লেগে যাবে না, যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তাহলে একদমই তলে লেগে যাবে না। তো এভাবে করেই কিন্তু আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে তেলটা ছেড়ে দেওয়ার জন্য। তো দেখুন এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ দারুণ কালার হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে।
দেখুন কতটাই না লোভনীয় হয়েছে, মাশাল্লাহ। এখন আমি একটি প্লেটে দিয়ে দেব। এদিকে আমার ভাজা জিরা গুঁড়াটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, আর শেষের দিকেও একটু ছড়িয়ে দেব, তাহলে খাওয়ার সময় যে ঘ্রাণটা আসে অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো এই দেখুন উপর থেকে ভাজা জিরাটা আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে, ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। দুপুরের ধোয়া ওঠা গরম ভাত আর সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছের এমন একটা রেসিপি হলে আর কি প্রয়োজন বলুন তো। তো এভাবে করেই আজ ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।